গল্পের শুরুটা হয় উত্তরপ্রদেশের শিবপুর জেলার এক মফস্বল শহরের এক নিস্তব্ধ রাতে। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। শহরের অধিকাংশ বাড়ির আলো নিভে গেছে, কিন্তু একটি সরকারি কোয়ার্টারের জানালায় তখনও আলো জ্বলছে। ঘরের ভেতর ডাইনিং টেবিলে বসে আছে রাঘব। তার সামনে রাখা প্লেটের খাবারগুলো অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা যেন তার হৃৎপিণ্ডের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। রাঘব একটি সাধারণ কৃষক পরিবারের ছেলে। তার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে ছেলেকে MA পাশ করিয়েছিলেন। বাবার স্বপ্ন ছিল ছেলে বড় অফিসার হবে। রাঘবের মেধা আছে, সততা আছে, চেহারাতেও এক ধরনের আভিজাত্য আছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রাঘব আজ 27 বছর বয়সেও বেকার। আধুনিক দুনিয়া সততার মূল্য কানাকড়িও নেই, আর পকেটে ঘুষ দেওয়ার মতো টাকা বা ক্ষমতাশালী মামা চাচাও তার নেই। তাই প্রতিবার ইন্টারভিউ বোর্ড থেকে তাকে ফিরতে হয় শূন্য হাতে। দরজা খোলার শব্দ হলো। ঘরে ঢুকলো নূপুর যাদব, শিবপুর থানার দাপুটে সাব ইন্সপেক্টর। তার পরনে খাকি উর্দি, কোমরে বেল্ট, আর চোখে মুখে সারাদিনের ক্লান্তির সাথে মিশে আছে এক ধরনের বিরক্তি ও অহংকার। নূপুর রাঘবের দিকে তাকালো না। সে সরাসরি বেডরুমে গিয়ে বেল্ট আর টুপিটা বিছানায় ছুঁড়ে ফেলল। রাঘব ধীর পায়ে ঘরে ঢুকল। নূপুর, খাবে না? আমি অপেক্ষা করছিলাম। নূপুর গ্লাস থেকে জল খেতে খেতে ব্যঙ্গাত্মক হাসি হাসল। অপেক্ষা? তোমার তো এখন একটাই কাজ, অপেক্ষা করা। চাকরির জন্য অপেক্ষা, আমার ফেরার জন্য অপেক্ষা। আর কতদিন রাঘব, আর কতদিন আমি এই একঘেয়ে জীবন টানব? রাঘব মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করছি নূপুর। আজকেও একটা প্রাইভেট ফার্মে ইন্টারভিউ ছিল। নূপুর তাকে থামিয়ে দিয়ে বলল, প্রাইভেট ফার্ম? বাহ, একজন পুলিশ ইন্সপেক্টরের স্বামী কাজ করবে পিয়ন বা ক্লার্কের? তোমার কি নিজের কোনো আত্মসম্মান নেই? আমার কলিগদের স্বামীরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় কন্ট্রাক্টর। তারা যখন পার্টিতে তাদের স্বামীদের পরিচয় করায়, আমার তখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। সবাই জিজ্ঞেস করে, আরে নূপুরজি, আপনার সাহেব কি করেন? আমি কি উত্তর দেব রাঘব? বলবো যে আমার সাহেব ঘরে বসে আমার টাকায় কেনা চালের ভাত ধ্বংস করেন? রাঘবের চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। নূপুর, টাকা বা পদমর্যাদা দিয়ে কি মানুষকে বিচার করা হয়? আমি তো আমাদের সংসারের সব কাজ করি, রান্না করি, ঘর গোছানো, তোমার খেয়াল রাখা। এগুলোর কি কোনো মূল্য নেই? নূপুর রাগে ফেটে পড়ল। না, নেই। এই যুগে ওগুলোর কানাকুড়িও মূল্য নেই। আমি একজন কাজের লোক চাইনি, আমি একটা স্বামী চেয়েছিলাম যার পরিচয় দিয়ে আমি গর্ব করতে পারি। তুমি শুয়ে পড়ো, আমার মাথা ব্যথা করছে। আলো নিভে গেল, কিন্তু রাঘবের চোখের ঘুম নিভে গেল চিরতরে। সে বুঝল এই সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেছে অনেক আগেই, শুধু সামাজিকতার গিঁটটা এখনও আটকে আছে। মাসখানেক পরের ঘটনা। রাঘবের জন্মদিন ছিল। পকেটে জমানো সামান্য কিছু টাকা দিয়ে সে নূপুরের পছন্দের মাটন বিরিয়ানি কিনেছিল। ভেবেছিল হয়তো এই বিশেষ দিনে নূপুরের মনটা একটু নরম হবে, হয়তো পুরনো দিনের মতো তারা একসাথে বসে হাসবে। দুপুরবেলা, শিবপুর থানা। রাঘব সাধারণ একটা শার্ট আর পুরনো প্যান্ট পরে থানায় পৌঁছালো। গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবল তাকে চিনতে পারল না। এই যে, কোথায় যাচ্ছ? কনস্টেবল ধমক দিল। রাঘব বিনীতভাবে বলল, আমি সাব ইন্সপেক্টর নূপুর ম্যাডামের স্বামী, ওনার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। কনস্টেবল তাকে আপাদমস্তক মেপে নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। ম্যাডামের স্বামী? এই চেহারায়? যাও যাও, ভেতরে গিয়ে ঝামেলা করো না। রাঘব অপমানটা হজম করে ভেতরে ঢুকল। থানার বড় হলরুমে তখন নূপুর তার টিম নিয়ে একটি সিরিয়াস কেস ডিসকাস করছিল। হঠাৎ রাঘবকে টিফিন ক্যারিয়ার হাতে দরজায় নাড়িয়ে থাকতে দেখে নূপুরের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠল, কিন্তু তার আগেই নূপুরের এক চাটুকার জুনিয়র অফিসার, যে নূপুরকে ইমপ্রেস করার চেষ্টা করত, সে বলে উঠল, আরে ম্যাডাম, এই লোকটা কে? কোনো ডেলিভারি বয় নাকি? ভুল করে কনফারেন্স রুমে ঢুকে পড়েছে। পুরো থানা স্তব্ধ হয়ে গেল। সবাই রাঘবের দিকে তাকালো। রাঘব নূপুরের চোখের দিকে তাকিয়েছিল। সে আশা করেছিল নূপুর বলবে, ইনি আমার স্বামী। সে আশা করেছিল নূপুর তার সম্মানের পাশে দাঁড়াবে, কিন্তু নূপুর মাটির দিকে তাকিয়ে রইল। তার নীরবতা যেন সেই জুনিয়র অফিসারের অপমানকেই স্বীকৃতি দিল। নূপুর ফিসফিস করে বলল, ও বাড়ি থেকে এসেছে, মানে বাড়ির ছোটোখাটো কাজের জন্য। বাড়ির কাজের জন্য? রাঘবের বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে চূর্ণ করে দিল। যে স্ত্রী তাকে স্বামী পরিচয় দিতে লজ্জা পায়, তার কাছে রাঘব শুধুই এক আবর্জনা। অন্য একজন কনস্টেবল হেসে বলল, ও বুঝেছি, ম্যাডামের বাসার কাজের লোক। ঠিক আছে ভাই, খাবার রেখে কেটে পড়ো, এখানে পুলিশের কাজ চলছে। রাঘব টিফিন বক্সটা নূপুরের টেবিলের এক কোণায় নামিয়ে রাখল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু একবার নূপুরের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল এক আটলান্টিক মহাসাগর সমান অভিমান। রাঘব থানা থেকে বেরিয়ে এলো। পেছনের টেবিল থেকে হাসির শব্দ ভেসে আসছিল। সেই হাসির শব্দগুলো রাঘবের কানে তীরের মতো বিঁধছিল। তার মনে হলো তার মেরুদণ্ডটা কেউ ভেঙে দিয়েছে। সেদিন রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হলো। নূপুর ডিভোর্স পেপার রাঘবের সামনে ছুঁড়ে দিল। আমি আর পারছি না রাঘব, তোমার ওই বেকারত্বের অভিশাপ আমি আর নিতে পারবো না। আমাদের স্ট্যাটাস মেলে না, আমি ডিভোর্স চাই। রাঘব কোনো প্রতিবাদ করল না।
স্বাক্ষর করার আগে শুধু একটি কথা বলেছিল, নূপুর, আজ তুমি যাকে মাটির দলা ভাবছ, মনে রেখো পোড়া মাটি ইট হয়ে ইমারত গড়ে। আমি তোমাকে মুক্তি দিলাম, কিন্তু কথা দিচ্ছি একদিন আমি এই শহরে ফিরব। সেদিন আমার পরিচয় দেওয়ার জন্য তোমাকে লজ্জায় মাথা নামাতে হবে না, বরং গর্বে স্যালিউট করতে হবে। শহর ছেড়ে রাঘব লখনৌ চলে গেল, পকেটে মাত্র কয়েকশো টাকা। সেই টাকা শেষ হতে সময় লাগলো না, শুরু হলো এক অমানবিক জীবন সংগ্রাম। দিনের বেলা সে কুলি বা দিনমজুরের কাজ খুঁজত, আর রাতে স্টেশনের প্ল্যাটফর্মে খবরের কাগজ পেতে ঘুমাতো। খাবার জুটত না দিনের পর দিন, শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেল। একদিন প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে রাঘব গোমতীর তীরে এক পুরনো হনুমান মন্দিরের চাতালে আশ্রয় নিল। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। টানা 3 দিন সে জ্বরের ঘোরে পড়ে রইল। তাকে বাঁচিয়ে তুললেন মন্দিরের প্রধান পুরোহিত এবং তার বন্ধু ডক্টর শুক্লা, যিনি একজন রিটায়ার্ড সাইকোলজি প্রফেসর। চতুর্থ দিন সকালে রাঘব চোখ মেলল, কিন্তু পৃথিবীটা তার কাছে আর আগের মতো ছিল না। সে দেখল মন্দিরের চাতালে বসে থাকা ডক্টর শুক্লার শরীর থেকে একটি হালকা নীল রঙের আভা বেরোচ্ছে। প্রথমে সে ভাবল এটা হয়তো দুর্বলতার কারণে হ্যালুসিনেশন, কিন্তু সে যখন রাস্তার দিকে তাকালো সে চমকে উঠল। রাস্তায় হেঁটে যাওয়া প্রতিটি মানুষের শরীর থেকে বিভিন্ন রঙের সরু সুতো বা রশ্মি বেরোচ্ছে। সে দেখল এক স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে, তাদের দুজনের বুক থেকে একটি সোনালি রঙের সুতো বের হয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। আবার দেখল এক পকেটমার ভিলের মধ্যে একজনের পকেটে হাত দিচ্ছে। সেই পকেটমারের হাত থেকে একটি কালো রঙের সুতো বের হয়ে ভিকটিমের পকেটের দিকে যাচ্ছে। রাঘব ভয় পেয়ে গেল। সে ডক্টর শুক্লাকে সব খুলে বলল। ডক্টর শুক্লা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বললেন, রাঘব, শাস্ত্র বলে চরম আঘাত বা মৃত্যুঞ্জয়ী অভিজ্ঞতার পর মানুষের সুপ্ত ইন্দ্রিয় বা থার্ড আই জাগ্রত হতে পারে। তুমি যা দেখছো তা হলো মানুষের ইন্টেন্ট বা উদ্দেশ্য এবং কানেকশন বা সম্পর্কের সুতো। তুমি দেখতে পাচ্ছ কে কার সাথে যুক্ত, কে সত্য বলছে আর কে মিথ্যা। রাঘব তার এই ক্ষমতা পরীক্ষা করার সুযোগ পেল শীঘ্রই। একদিন সে ডক্টর শুক্লার সাথে বাজারে যাচ্ছিল। হঠাৎ সে দেখল একটি মিষ্টির দোকানের সামনে ভিড়। দোকানের মালিক কাঁদছেন, তার ক্যাশ বক্স চুরি হয়েছে। পুলিশ এসে কর্মচারীদের জেরা করছে, সবাই অস্বীকার করছে। রাঘব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কর্মচারীদের দিকে তাকালো। সে দেখল দোকানের সবচেয়ে বিশ্বস্ত এবং পুরনো কর্মচারী, যার নাম রামু কাকা, তার বুক থেকে একটি সরু কাঁপতে থাকা লাল রঙের সুতো বের হয়ে পাশের ডাস্টবিনের দিকে নির্দেশ করছে এবং রামু কাকার চোখের মণি থেকে একটি কালো ধোঁয়া বেরোচ্ছে, যা অপরাধবোধের প্রতীক। রাঘব পুলিশের ইন্সপেক্টরকে গিয়ে বলল, স্যার, ওই ডাস্টবিনটা চেক করুন। পুলিশ হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু রাঘবের চোখে দৃঢ়তা দেখে তারা চেক করল। ডাস্টবিনের ভেতরে পুরনো কাগজের স্তূপে পাওয়া গেল টাকার ব্যাগ। রামু কাকা ধরা পড়ল। সবাই অবাক। রাঘব বুঝল ঈশ্বর তার আজ থেকে নূপুরকে কেড়ে নিয়েছেন ঠিকই, কিন্তু তাকে এমন এক ক্ষমতা দিয়েছেন যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। সেদিন রাঘব প্রতিজ্ঞা করল এই ক্ষমতা সে দেশের কাছে লাগাবে। সে আইপিএস হবে। শুরু হলো তার নতুন যুদ্ধ। দিনে লাইব্রেরিতে পড়াশোনা, আর রাতে নিজের এই অদ্ভুত ক্ষমতাকে নিয়ন্ত্রণে আনা সাধনা। সে মানুষের চোখের দিকে না তাকিয়ে বলে দিতে পারত কে অপরাধী। 3 বছর পর ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। রাঘব শুধু পাশ করল না, সে টপারদের তালিকায় জায়গা করে নিল। ট্রেনিং সেন্টারে তার নাম হলো দ্য মেন্টালিস্ট, কারণ সে টার্গেট প্র্যাকটিসে হোক বা মক ইনভেস্টিগেশনে তার অনুমান কখনো ভুল হতো না। সে এখন আইপিএস রাঘব সিং। 10 বছর কেটে গেছে। শিবপুর জেলা এখন এক আতঙ্কের নগরী। গত 8 মাস ধরে শহরে এক ত্রাস চলছে, যার নাম দ্য স্পাইডার। এই অপরাধী কোনো সাধারণ চোর ডাকাত নয়। সে শহরের ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং পুলিশ অফিসারদের গোপন তথ্য হ্যাক করে তাদের ব্ল্যাকমেল করে এবং টাকা না পেলে খুন করে। পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। স্পাইডার যেন বাতাসের মতো এসে মিলিয়ে যায়। থানা ইনচার্জ এখন ইন্সপেক্টর নূপুর যাদব। তার যৌবনে সেই দম্ভ এখন অনেকটাই ম্লান। গত 8 মাসে এই কেস সলভ করতে না পারায় ডিপার্টমেন্ট এবং মিডিয়া তাকে তুলোধনা করছে। নূপুর জানে আরেকটি ব্যর্থতা মানেই তার সাসপেনশন। সে হতাশায় ডুবেছিল। ঠিক তখনই হেডকোয়ার্টার থেকে অর্ডার এলো, এই জেলাকে কন্ট্রোল করার জন্য একজন নতুন এসপি আসছেন। তিনি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কিংবদন্তি। তার নাম শুনলে অপরাধীরা এলাকা ছাড়ে। শিবপুর থানায় 7 সাজরব। নূপুর তার টিম নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। সাইরেন বাজিয়ে কনভয় ঢুকল। গাড়ি থেকে নামলেন এক দীর্ঘদেহী অফিসার। চোখে কালো এভিয়েটর চশমা, গায়ে নিট অ্যান্ড ক্লিন ইউনিফর্ম, আর কাঁধে অশোক স্তম্ভের সাথে স্টার। নূপুর স্যালুট করল। ওয়েলকাম স্যার। জয় হিন্দ। অফিসার চশমাটা খুললেন। নূপুরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, রাঘব। না, সেই রাঘব নয়। সেই নরম স্বভাবের মাথা নিচু করে থাকা বেকার যুবকটি আর নেই।
এর চোখের দৃষ্টিতে এমন এক ধারালো তীক্ষ্ণতা আছে যা নূপুরের আত্মবিশ্বাসকে এফোড় করে দিল। রাঘব নূপুরের দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। সে পেশাদার ভঙ্গিতে বলল, ইন্সপেক্টর নূপুর, ডিউটি আওয়ার্সে আমি আপনার এসপি। নাম ধরে ডাকার ভুলটা যেন আর না হয়। নূপুর তোতলামি করে বলল, সরি স্যার। রাঘব কনফারেন্স রুমে ঢুকল। সে ফাইলের দিকে তাকালো না, সে তাকালো উপস্থিত অফিসারদের দিকে। তার বিশেষ দৃষ্টি সক্রিয় হলো। সে দেখল রুমের সবার মাথা থেকে বিভিন্ন রঙের সুতো বের হচ্ছে। নূপুরের মাথা থেকে বের হওয়া সুতোটা ধূসর রঙের, যা চরম হতাশা এবং আত্মগ্লানির প্রতীক। কিন্তু হঠাৎ রাঘবের চোখ আটকে গেল নূপুরের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা একজন জুনিয়র অফিসার সাব ইন্সপেক্টর রবিকান্তের উপর। রবিকান্তের শরীর থেকে একটি গাঢ় টকটকে লাল রঙের সুতো বের হয়ে সোজা জানালার বাইরে চলে গেছে এবং সেই সুতোটা কাঁপছে। রাঘব বুঝতে পারল স্পাইডার বাইরের কেউ নয়, সে পুলিশেরই কেউ, বা পুলিশের খুব কাছের কেউ যে প্রতিটি তথ্য লিক করছে। পরদিন সকালে রাঘব নূপুরকে তার কেবিনে ডাকল। নূপুর, আজ রাতে আমরা স্পাইডারকে ধরব। আমার কাছে সোর্স ইনফরমেশন আছে যে সে আজ পুরনো জুট মিলে মিটিং করবে। নূপুর অবাক হলো, স্যার জুট মিল? কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বলছে সে হাইওয়ের দিকে। ইন্টেলিজেন্স ভুল হতে পারে, আমার সোর্স ভুল নয়, রাঘব দৃঢ় গলায় বলল। কিন্তু শর্ত একটাই, এই রেডের কথা তুমি আর রবিকান্ত ছাড়া কেউ জানবে না। রাত 2টার সময় পুরনো জুট মিল, ঘুটঘুটে অন্ধকার। রাঘব, নূপুর এবং রবিকান্ত পজিশন নিয়েছে। নূপুর ফিসফিস করে বলল, স্যার এখানে তো কেউ নেই, জায়গাটা তো কবরস্থানের মতো শান্ত। রাঘব অন্ধকারে হাসল। সে তার কালো চশমাটা ঠিক করে নিল। চশমার আড়ালে তার চোখ দেখছে এক ভয়ানক দৃশ্য। সে দেখল জুট মিলের ছাদ থেকে, পিলার থেকে এবং মাটির নিচ থেকে হাজার হাজার লাল সুতোর একটি জাল তৈরি হয়েছে এবং সেই জালের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে তাদেরই সাথী রবিকান্ত। রবিকান্তের পকেটে থাকা ফোন থেকে একটি বেগুনি রঙের সংকেত বাইরে দাঁড়িয়ে থাকা স্নাইপারদের দিকে যাচ্ছে। রাঘব বুঝল এটা একটা ফাঁদ। রবিকান্ত তাদের এখানে এনেছে মেরে ফেলার জন্য। হঠাৎ রবিকান্ত তার পিস্তল বের করল এবং নূপুরের দিকে তাক করল। ম্যাডাম, আপনার এসপি সাহেব বড্ড বেশি বুদ্ধিমান, কিন্তু মাকড়সার জালে একবার মাছি ঢুকলে আর বের হতে পারে না। নূপুর চমকে উঠল। রবি, তুমি স্পাইডারের লোক? রবিকান্ত হাসল। আমি স্পাইডার ম্যাডাম, দিনের বেলা পুলিশ আর রাতে এই শহরের মালিক। এসপি সাহেব, আপনার খেলা শেষ। নূপুর মৃত্যুর ভয় কাঁপছে। সে রাঘবের দিকে তাকালো। তার মনে হলো আজ তার জন্যই রাঘব মারা যাবে, কিন্তু রাঘব নড়ল না। সে শান্ত গলায় বলল, রবি, তুমি কি ভাবছো তুমি একাই খেলছ? তোমার পেছনের ওই স্নাইপারদের ইন্টেন্ট লাইন আমি 5 মিনিট আগে থেকেই দেখতে পাচ্ছি। রবিকান্ত কিছু বোঝার আগেই রাঘব পকেট থেকে একটি ছোট রিমোট বের করে বোতাম চাপল। মিলের চারপাশের ফ্লাড লাইটগুলো জ্বলে উঠল। তীব্র আলোয় স্নাইপাররা বিভ্রান্ত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রাঘব বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল। রবিকান্ত গুলি চালালো, কিন্তু রাঘব আগেই তার গতিপথ দেখতে পেয়েছিল। সে মাথা সরিয়ে নিল এবং এক প্রচণ্ড লাথিতে রবিকান্তের হাত থেকে পিস্তল ফেলে দিল। শুরু হলো এক ভয়াবহ হাতাহাতি। রবিকান্ত মার্শাল আর্টে দক্ষ ছিল, কিন্তু রাঘব লড়ছিল তার ভিশন দিয়ে। সে রবিকান্তের প্রতিটি ঘুষি, প্রতিটি লাথি আগে থেকেই দেখতে পাচ্ছিল। রবিকান্ত যখনই ডান হাতে মারার কথা ভাবছে, তার ডান কাঁধের লাল সুতোটা কেঁপে উঠছে। রাঘব সেই অনুযায়ী ব্লক করছে। অবশেষে রাঘব রবিকান্তকে শূন্যে তুলে আছাড় মারল। রবিকান্তের মুখোশ খুলে গেল। পুলিশ ফোর্স সাইরেন বাজিয়ে ঢুকে পড়ল। রাঘব আগেই ব্যাকআপ ফোর্সকে অন্য রাস্তায় লুকিয়ে রেখেছিল। স্পাইডার গ্যাং ধরা পড়ার পর সারা রাজ্যে তোলপাড় শুরু হলো। রাঘব সিং এখন জাতীয় হিরো। পরদিন বিকেলে রাঘব তার বাংলোর লোনে বসে আছে। নূপুর এলো। তার হাতে এক গুচ্ছ ফুল, কিন্তু চোখে জল। নূপুর ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো। স্যার, মানে রাঘব কফি মগটা নামিয়ে রাখল। বলো ইন্সপেক্টর। নূপুর কান্নায় ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসল রাঘবের পায়ের কাছে। আমাকে ক্ষমা করে দাও রাঘব, আমি অন্ধ ছিলাম। আমি তোমার বাইরের ব্যর্থতা দেখেছিলাম, তোমার ভেতরের আগুন দেখিনি। আমার অহংকার আমাকে শেষ করে দিয়েছে। আজ তুমি আমার জীবন বাঁচালে, অথচ আমি একদিন তোমার জীবন বিষিয়ে দিয়েছিলাম। নূপুর রাঘবের হাত ধরার চেষ্টা করল। আমরা কি আবার সব ঠিক করতে পারি না? আমি চাকরি ছেড়ে দেব, আমি শুধু তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। রাঘব উঠে দাঁড়ালো। সে নূপুরের হাতটা আলতো করে সরিয়ে দিল। তার চোখে সেই অলৌকিক আভা নেই, আছে এক গভীর মানবিকতা। সে বলল, নূপুর উঠে দাঁড়াও, তুমি পুলিশ অফিসার, কারো পায়ে পড়া তোমাকে মানায় না। রাঘব আকাশের দিকে তাকালো। জানো নূপুর, আমি মানুষের সম্পর্কের সুতো দেখতে পাই।
আমি দেখতে পাচ্ছি তোমার আমার মাঝখানে সুতোটা অনেক আগেই ছিঁড়ে গেছে, সেখানে এখন শুধু একটা কালো দাগ আছে, জোড়া লাগালেও সেই দাগটা যাবে না। নূপুর মাথা নিচু করে রইল। রাঘব বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ তোমার সেই অপমান না থাকলে আজ আমি এসপি রাঘব সিং হতাম না। আমি হয়তো সেই সাধারণ রাঘবই থেকে যেতাম, যে তোমার টিফিন বয়ে নিয়ে আসতো। তোমার ঘৃণা আমাকে শক্তিশালী করেছে, কিন্তু আমরা আর একসাথে চলতে পারবো না, আমাদের পথ আলাদা হয়ে গেছে। রাঘব তার চশমাটা চোখে পড়ল। যাও নূপুর, নিজের ডিউটি করো, শহরটাকে তোমার দরকার। নূপুর বুঝতে পারল রাঘব এখন অনেক উপরে, তার নাগালের বাইরে। সে স্যালুট করল, চোখের জল মুছতে মুছতে সে বেরিয়ে গেল। রাঘব বারান্দা থেকে দেখল নূপুরের শরীর থেকে একটা দীর্ঘদিনের পুরনো কালো সুতো, যা এতদিন ধরে রাঘবের সাথে তার অতীতের তিক্ততাকে ধরে রেখেছিল, সেটা ছিগে মিলিয়ে গেল হাওয়ায়। রাঘব এক দীর্ঘশ্বাস ফেলল। মুক্তি, দুজনই আজ মুক্ত। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি রাঘব তার জিপ করে নতুন মিশনে যাচ্ছে। গোধূলির আলোয় আকাশ লাল হয়ে আছে। রাঘব জানালার বাইরে তাকালো। তার অলৌকিক দৃষ্টিতে সে দেখল পুরো শহর জুড়ে হাজার হাজার লাল, নীল, সোনালি সুতো একে অপরের সাথে জড়িয়ে আছে। মানুষে মানুষে সম্পর্ক, ভালোবাসা, ঘৃণা আর অপরাধের এক বিশাল জাল। ড্রাইভার জিজ্ঞেস করল, স্যার এবার কোথায়? রাঘব মুচকি হেসে বলল, যেখানে সুতোগুলো জট পাকিয়ে আছে সেখানে। সে কালো চশমাটা ঠিক করে নিল। তার চোখের মণি তখন জ্বলছে। মানুষ ভাবে তারা স্বাধীন, কিন্তু আসলে আমরা সবাই কোনো না কোনো অদৃশ্য সুতোয় বাঁধা, কেউ ভালোবাসায়, কেউ ঘৃণায়, আর কেউ পাপে। আমি রাঘব সিং, আর আমার কাজ এই সুতোগুলোর জট খোলা অথবা ছিঁড়ে ফেলা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।